বড় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কংগ্রেস ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার অভিযোগ করেছেন হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র। তিনি দাবি করে বলেন, এ কারণে স্বাস্থ্য খাতে অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। বৃহস্পতিবার কংগ্রেসের শুনানিতে টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্নের জবাবে কেনেডি জুনিয়র জানান, তিনি কোনোভাবেই টিকা বিরোধী নন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠনে তিনি বদ্ধপরিকর। কংগ্রেসের শুনানি মানেই যেন যুক্তিতর্কের এক মহাযুদ্ধ। তবে এবারের শুনানির কেন্দ্রবিন্দুতে ছিলেন হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র। শুনানির শুরুতেই নিউ ইয়র্কে হোম ভিজিটেশন প্রোগ্রামে দুর্নীতির অভিযোগ আনেন আইন প্রণেতারা। বিভিন্ন তথ্য তুলে ধরে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেভিড শোয়েকার্ট বলেন, নিউ ইয়র্কে এই কর্মসূচির আওতায় প্রতি 1000 বয়োজ্যেষ্ঠ নাগরিকের মধ্যে 171 জন অর্থ সহায়তা পাচ্ছেন। এই কর্মসূচিতে বিভিন্ন অনিয়মের অভিযোগ কেনেডি নিজেও স্বীকার করেন। এই খাতে জালিয়াতি চরম পর্যায়ে পৌঁছেছে এবং এর ফলে বছরে প্রায় $43 বিলিয়ন অপচয় হচ্ছে বলেও জানান তিনি। তবে শুনানির সবচেয়ে নাটকীয় মোড় আসে যখন টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মাইক থমসন কেনেডি জুনিয়রের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তার ষড়যন্ত্রমূলক তথ্যের কারণে দেশে হাম এবং পোলিওর মতো রোগগুলো আবারও ফিরে এসেছে। বাইডেন প্রশাসনের 4 বছরে যেখানে হামে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 514, সেখানে বর্তমান প্রশাসনের অধীনে তা কয়েক হাজারে পৌঁছেছে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান লিন্ডা সানচেজের মতো আইন প্রণেতারা সরাসরি প্রশ্ন তোলেন কেনেডি জুনিয়রের যোগ্যতা নিয়ে। পাল্টা জবাবে কেনেডি জুনিয়র দাবি করেন, তিনি কোনোভাবেই টিকা বিরোধী নন, বরং তিনি টিকার মান এবং নিরাপত্তা নিয়ে সচেতন। তিনি আরও অভিযোগ করে বলেন, বড় বড় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো কংগ্রেস এবং মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে, যার ফলে স্বাস্থ্য খাতে অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে। খাদ্যে ক্ষতিকর রাসায়নিক উপাদানের প্রভাব নিয়েও কথা বলেন কেনেডি জুনিয়র। তার মতে, আমেরিকায় ক্রনিক ডিজিজ বা দীর্ঘস্থায়ী রোগের প্রধান কারণ প্রক্রিয়াজাত খাবার এবং খাদ্যে অনিয়ন্ত্রিত এডিটিভস। কেনেডি প্রতিশ্রুতি দেন, ট্রাম্প প্রশাসনের অধীনে স্বাস্থ্য ব্যবস্থাকে আবারও সুস্থ ধারায় ফিরিয়ে আনতে তিনি বদ্ধপরিকর। তর্ক বিতর্ক ছাপিয়ে এই শুনানিতে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, দেশের স্বাস্থ্য খাত বর্তমানে এক বড় ধরনের সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে একদিকে রয়েছে বাজেট কাটছাটের চ্যালেঞ্জ, অন্যদিকে রয়েছে বিজ্ঞান বনাম বিশ্বাসের এক লড়াই। স্ত্রীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন ভার্জিনিয়ার সাবেক লেফটেন্যান্ট গভর্নর জাস্টিন ফেয়ারফ্যাক্স। বুধবার দিবাগত মধ্যরাতে স্টেটের অ্যানান্ডেল এলাকায় ফেয়ারফ্যাক্সের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। কাউন্টি পুলিশ চিফ কেভিন ডেভিস সংবাদ সম্মেলনে জানান, বিবাহ বিচ্ছেদ নিয়ে নিহত দম্পতির মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ চলছিল। এই কলহ থেকেই ঘটনার সূত্রপাত বলে ধারণা করছেন তারা। ডেভিস আরও জানান, ঘটনার সময় এই দম্পতির কিশোর বয়সী 2 সন্তান বাড়িতেই ছিল। ভার্জিনিয়ার অ্যানান্ডেল এলাকায় অবস্থিত নিজ বাসভবনে স্টেটটির সাবেক লেফটেন্যান্ট গভর্নর জাস্টিন ফেয়ারফ্যাক্স তার স্ত্রী ডক্টর সেরিনা ফেয়ারফ্যাক্সকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। বুধবার দিবাগত মধ্যরাতের পর এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় এই দম্পতির কিশোর বয়সী 2 সন্তান বাড়িতে ছিল। বড় সন্তান 911-এ কল করে পুলিশকে বিষয়টি জানায়। ফেয়ারফ্যাক্স কাউন্টি পুলিশ চিফ কেভিন ডেভিস সংবাদ সম্মেলনে এই ঘটনাকে খুবই মর্মান্তিক হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, জাস্টিন ও সেরিনার মধ্যে বিবাহ বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ চলছিল, যা বেশ জটিল রূপ নিয়েছিল। এছাড়া সম্প্রতি জাস্টিনকে ডিভোর্স সংক্রান্ত আদালতের কিছু আইনি নোটিশ দেওয়া হয়েছিল, যা থেকে এই ঘটনার সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ। কেভিন ডেভিস জানান, ফেয়ারফ্যাক্স তার স্ত্রীকে একাধিকবার গুলি চালানোর পর একই আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করেন। কাউন্টি পুলিশ প্রধান আরও উল্লেখ করেন, গত জানুয়ারিতেও এই দম্পতির মধ্যে পারিবারিক কলহের খবর পেয়ে পুলিশ বাড়িটিতে গিয়েছিল। তবে সে সময় কাউকে গ্রেফতার বা কারো বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। তবে সেরিনা ফেয়ারফ্যাক্স বাড়িতে আগে থেকেই কিছু ক্যামেরা বসিয়েছিলেন, যার ফুটেজ থেকে ঘটনার প্রমাণ পাওয়া গেছে। ডেভিস দুঃখ প্রকাশ করে বলেন, একটি উচ্চপদস্থ পরিবারের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক অধপতন এবং সন্তানদের জন্য এটি ভয়াবহ মানসিক যন্ত্রণার। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভার্জিনিয়ার ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন। ক্যাপিটল হিলে সাংবাদিকদের দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ঘটনার ভয়াবহতায় স্তম্ভিত হয়ে পড়েছেন তিনি এবং বিষয়টি এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। কেইন আরও বলেন, ফেয়ারফ্যাক্সের উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ ছিল, তাকে ভার্জিনিয়ার ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য নেতা হিসেবে দেখা হচ্ছিল। জাস্টিন ফেয়ারফ্যাক্স 2018 থেকে 2022 সাল পর্যন্ত ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি ছিলেন এই পদে আসীন হওয়া
স্টেটটির ইতিহাসের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ ব্যক্তি। ফেয়ারফ্যাক্সের স্ত্রী ডক্টর সেরিনা ফেয়ারফ্যাক্স একজন জনপ্রিয় ডেন্টিস্ট ছিলেন। স্থানীয় জনকল্যাণমূলক কাজেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। নিহত এই দম্পতির 2 সন্তানকে সহায়তা করতে বর্তমানে কাজ করছে পুলিশ ও ভিকটিম সার্ভিসেস। ইরান যুদ্ধের খরচ সম্পর্কে কিছু বলতে পারেননি অফিস অব বাজেট অ্যান্ড ম্যানেজমেন্টের ডিরেক্টর রাসেল ভট। বৃহস্পতিবার সেনেট শুনানিতে কথা জানান তিনি। ডেমোক্রেটিক সেনেটর প্যাটি মারির প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইরানে হামলার পর প্রতিনিয়তই খরচের হিসেব পাল্টে যাচ্ছে। শুনানিতে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বাজেটে $2.2 ট্রিলিয়ন বিশাল ঘাটতি, ডিফেন্স ডিপার্টমেন্টের নাম পরিবর্তনের মতো বিতর্কিত বিষয়গুলো নিয়ে তোলপাড়ের মুখে পড়েন রাসেল ভট। সেনেটের শুনানিতে ওএমবি প্রধান রাসেল ভটকে সরাসরি আক্রমণ করেন ডেমোক্রেটিক সেনেটর জেফ মার্কলি। তিনি অভিযোগ তোলেন, ট্রাম্প প্রশাসন আইন ভঙ্গ করে বাজেটের ঘাটতির সঠিক অঙ্ক গোপন করছে। মার্কলির মতে 2027 সাল নাগাদ এই ঘাটতি $2.2 ট্রিলিয়ন পৌঁছবে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর বিশাল ঋণের বোঝা চাপিয়ে দেবে। জবাবে রাসেল ভট দাবি করেন এটি একটি ডিসক্রিশনারি বা বিশেষ সুবিধাপ্রাপ্ত বাজেট এবং তারা মধ্য অধিবেশন পর্যালোচনায় আইনের সকল বাধ্যবাধকতা পূরণ করবেন। তিনি আরও বলেন, দেশ যখন বিভিন্ন নীতিগত পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই বিভ্রান্তি এড়াতেই তারা এই পথ বেছে নিয়েছেন। অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন ডিফেন্স ডিপার্টমেন্টের নাম বদলে ডিপার্টমেন্ট অফ ওয়ার করার প্রস্তাবকে তীব্র বিদ্রূপ করেন। তিনি একে খামখেয়ালিপূর্ণ নাটক হিসেবে আখ্যা দিয়ে বলেন, বিশ্বের আর কোনো সভ্য দেশ তার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে যুদ্ধ মন্ত্রণালয় বলে না। উত্তরে রাসেল ভট জানান, ট্রাম্প 2025 সালের সেপ্টেম্বরে একটি নির্বাহী আদেশের মাধ্যমে ডিপার্টমেন্ট অফ ওয়ার নামটিকে একটি দ্বিতীয় উপাধি হিসেবে ব্যবহার করার ঘোষণা দিয়েছেন। ইরান যুদ্ধের পেছনে ঠিক কত খরচ হয়েছে তা নিয়েও ভট কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি, যা ডেমোক্রেটিক সেনেটরদের আরও ক্ষুব্ধ করে তোলে। সেনেটর প্যাটি ম্যারির প্রশ্নের উত্তরে ভট স্বীকার করেন, ইরানে সামরিক অভিযান চালানোর পর ঠিক কত খরচ হয়েছে সে সম্পর্কে জানেন না তিনি, তবে যুদ্ধ খরচের হিসাব প্রতিনিয়তই বদলে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। সেনেটর মার্ক ওয়ার্নার সরাসরি অভিযোগ করে বলেন, প্রশাসন বেআইনিভাবে কিছু বিশেষ প্রকল্পের তহবিল আটকে রেখেছে। ভট এই অভিযোগ অস্বীকার করে বলেন, তারা একটি তহবিলও বেআইনিভাবে আটকে রাখেননি। তবে ট্রাম্প প্রশাসনের পক্ষে ঢাল হয়ে দাঁড়ান রিপাবলিকান সেনেটররা। সেনেটর লিন্ডসে গ্রাহাম মনে করেন, চায়না এবং ইরানের মতো শত্রু দেশের মোকাবেলা করতে হলে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানো জরুরি। অন্যদিকে রিপাবলিকান সেনেটর চাক গ্রাসলি দাবি করেন, সমস্যাটি রাজস্বের নয়, বরং অতিরিক্ত সরকারি ব্যয়ের। সেনেটর রিক স্কট ট্রাম্প প্রশাসনের প্রশংসা করে বলেন, তারা বাইডেন আমলের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে বাজেট সংস্কারের চেষ্টা করছেন। ভট দাবি করেন, বাইডেন আমলের মাত্রাতিরিক্ত সরকারি ব্যয়ের কারণে মুদ্রাস্ফীতির উচ্চ হার বর্তমানে 3% নামিয়ে আনা হয়েছে। তিনি আরও জানান, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে প্রায় $70 বিলিয়ন অপ্রয়োজনীয় খরচ কমানোর প্রক্রিয়া চলছে। তার আলোচনায় উঠে আসে বর্তমান বাজেট প্রক্রিয়ায় খরচ কমানো কঠিন হয়ে পড়েছে। ভট ইঙ্গিত দেন, সাধারণ বরাদ্দ প্রক্রিয়ার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে ভবিষ্যতে রিকনসিলিয়েশন প্রক্রিয়ার উপর আরও বেশি নির্ভর করতে হতে পারে। ইরান যুদ্ধ দ্রুতই শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার লাস ভেগাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা আমেরিকার যুদ্ধ জাহাজগুলো এখন ইরানের গতিবিধি পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। এর আগে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সামাজিক মাধ্যমে এক বার্তায় ট্রাম্প আশা প্রকাশ করেন, হিজবুল্লাহ এখন থেকে ভালো আচরণ করবে। রক্তপাত বন্ধ করে এবার অবশ্যই স্থায়ী শান্তি আসতে হবে বলে জোর দেন তিনি। বৃহস্পতিবার নেভাডার লাস ভেগাসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান দ্রুতই শেষ হতে যাচ্ছে। I will say the war in Iran is going along swimmingly. We can do whatever we want. And it should be ending pretty soon. It was ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা আমেরিকান রণতরীগুলো ইরানের গতিবিধি এখন পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। আমেরিকান রণতরীর ভয়ে বিশাল সব তেলবাহী ট্যাঙ্কার ওই এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে রসিকতা করেন তিনি। The ships are out there today and they're saying, "Don't come here. Don't even think about it." And you have these massive tankers saying, "Let's get the hell out of here." It's amazing. ইরানের বিরুদ্ধে এই অভিযানকে দেশের অর্থনীতির সুরক্ষায় একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন ট্রাম্প। We had the best economy in the history of our country in my first term, and we're blowing it out now. We're blowing it away now. And despite our little diversion,
এর আগে ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন হিজবুল্লাহ এখন থেকে ভালো আচরণ করবে। তার মতে হিজবুল্লাহর জন্য এটি একটি দারুণ মুহূর্ত হতে পারে। তিনি আরো যোগ করেন, আর কোনো হত্যাযজ্ঞ নয়, এবার অবশ্যই শান্তি আসতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।